বাবর। না ভাই, ক্রিকেট কিং বাবরের কথা বলছি না, যার নাম অনুসারে সেই ক্রিকেট তারকার নাম রাখা হয়েছিল। আমরা আজ কথা বলবো সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে নিয়ে। মেরে লোগো, পাহাড়ের কোলে ঘুরে বেড়ানো এক নিঃস্ব রাজপুত্র, যার কাছে না ছিল এক মুঠো খাবার, না ছিল একটু পানের পানি। কিন্তু এই ছেলেটাই পরবর্তীতে ইতিহাসের অন্যতম বিশাল এক সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, দি মুঘল এম্পায়ার। প্রায় ৩০০ বছর ধরে এই মুঘলরা পুরো উপমহাদেশ শাসন করেছিল। ভারতকে বানিয়েছিল তখনকার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী অর্থনীতি। ইতিহাসে এই ভূখণ্ডে বহু আক্রমণ হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল এক নির্মম রক্তপিপাসু শাসক, যে কিনা মাত্র এক রাতে প্রায় ১ লাখ মানুষের শিরচ্ছেদ করেছিল। মুহূর্তের মধ্যে ছারখার করে দিয়েছিল বিশাল এক জনপদ। তার নাম ছিল আমির তৈমুর লং। চীন সীমান্ত থেকে শুরু করে ইউরোপের বর্ডার পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছিল সে। কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং তার পরিবারের সদস্যদের মধ্যেই টুকরো টুকরো করে ভাগ হয়ে যায়। তখন প্রতিটি গভর্নর একটাই স্বপ্ন দেখছিল, যে কোনো মূল্যে সাম্রাজ্যের রাজধানী নিজের কবজায় নেওয়া। কারণ যার দখলে রাজধানী, পুরো সাম্রাজ্যের মুকুট থাকবে তারই মাথায়। ঠিক যখন এই রাজধানী দখলের জন্য রক্তের হোলি খেলা শুরু হলো, ঠিক তখনই এক ছোট্ট এলাকার গভর্নর মারা যায়, আর মসনদে বসে তার মাত্র ১১ বছর বয়সী ছেলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অন্যদের মতো বাবরের চোখেও একটাই ক্ষুধা, রাজধানী চাই। তাই মাত্র ১৫ বছর বয়সে বাবর সোজা আক্রমণ করে বসলো সেই রাজধানীতে, আর অবিশ্বাস্যভাবে প্রথম শটেই কেল্লাফতে। কিন্তু আফসোস, আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র ১০০ দিন, রাজধানী হাতছাড়া হয়ে গেল। তবে বাবর তো আর হার মানার পাত্র নয়। কয়েক বছর পর আবার পুরোদমে আক্রমণ চালালো এবং দ্বিতীয়বারের মতো রাজধানী দখল করে নিল। যখন বাবর জয়ের উল্লাসে মত্ত, ঠিক তখনই এন্ট্রি নেয় এক ভয়ঙ্কর খলনায়ক। ঝড়ের গতিতে চারপাশের সব এলাকা ধূলিসাৎ করতে করতে সে সোজা এসেই ঘিরে ফেলল বাবরের এই রাজধানীকে। বাবরের সামনে বাঁচার কোনো রাস্তা নেই, কারণ প্রতিপক্ষ এতটাই জল্লাদ যে শুধু শত্রু নয়, পুরো পরিবারকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারা তার শখের মধ্যে পড়ে। ঠিক সেই মুহূর্তে ওই জল্লাদ রাজাকে কেউ একজন বুদ্ধি দিল, বাবরকে মেরে কোনো লাভ হবে না, কারণ গায়ের জোরে দখল করা এই রাজ্যের মানুষ তোমায় এমনিতেই ঘৃণা করে। একটা কাজ করো, বাবরের বোনকে বিয়ে করে নাও। বাবর কিন্তু সাধারণ কেউ নয়, বাপের দিক দিয়ে তৈমুর আর মায়ের দিক দিয়ে চেঙ্গিস খানের রক্ত তার গায়ে। ওর বোনকে বিয়ে করলে তবেই জনগণ তোমায় মেনে নেবে। ব্যাস, বাবরকে সে সোজা অফার দিল, এক শর্তে তোকে প্রাণ ভিক্ষা দিতে পারি, তোর বড় বোনকে আমার হাতে তুলে দিতে হবে। বোনকে দিয়ে এখান থেকে চিরতরে ভেগে যা, আর কোনোদিন মুখ দেখাবি না। मैं तुम्हें यहाँ से सिर्फ एक ही शर्त पर जाने दूंगा, अगर तुम अपनी बहन को मेरे हवाले कर और फिर यहाँ वापस नहीं आना। নিজের আত্মজীবনী বাবর নামায় বাবর সেই ভয়াবহ রাতের কথা লিখেছেন এভাবে, আমাদের সাথে থাকা মানুষগুলো ক্ষুধার জ্বালা আর সহ্য করতেই পারছিল না। শত্রু আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। অন্ধকারের সুযোগ নিয়ে আম্মাজানের হাত ধরে নিঃশব্দে আমি সেই রাতের আধারে বেরিয়ে পড়লাম। কিন্তু আমার বড় বোন শত্রুর হাতে বন্দী হয়ে গেল। চারদিকে এত অন্ধকার ছিল যে হাত বাড়ালে হাত অবধি দেখা যায় না। সারা রাত আমরা ভুল পথে ঘুরে কাটালাম। পরদিন সকালে অত্যন্ত কষ্টে একটা এলাকায় গিয়ে পৌঁছালাম, যেখানে কিছু লোক আমাদের সাথে যোগ দিল। কিন্তু আমি এতটাই আতঙ্কে ছিলাম যে সেই রাতের দৃশ্যটা বারবার আমার চোখের সামনে ভাসছিল। এরপর কোনো মতে পাহাড় ডিঙিয়ে আমরা মামার বাড়ি গিয়ে পৌঁছালাম।
কিন্তু সেখানে যা দেখলাম তা হলো চরম দারিদ্র্য আর অপমান। নিজের বলতে কোনো রাজ্য নেই, ভবিষ্যতের কোনো আশাও নেই। জীবন যখন ধাক্কা দেয় তখন নিজের মানুষগুলো পর হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আমি পাহাড়ের এক বুড়ো মেষপালকের আশ্রয়ে গিয়ে উঠলাম। গায়ে কাপড় নেই, পেটে খাবার নেই। দিনের পর দিন খালি পায়ে ঘুরে বেড়ানোর কারণে আমার নরম পা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। হাড় কাঁপানো ঠান্ডায় আমার সঙ্গীরা একের পর এক জমেই মারা যেতে লাগলো। এই চরম দারিদ্র্য আমাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। আমি ভাবতাম এত দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে আমার চেনা কেউ আমায় কোনোদিন এই অবস্থায় না দেখতে পায়। তাই আমি সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো বাবর বরফে ঢাকা হিন্দুকুশের সেই ভয়ঙ্কর পাহাড়ের খাজ পেরিয়ে মাত্র গুটিকতক অনুসারী নিয়ে রওনা হলো আফগানিস্তানের দিকে। এখানে বাবর নিজেই বলেছেন, আমাদের অবস্থা এতটাই করুণ ছিল যে পুরো দলের জন্য ছিল মাত্র 2টো তাঁবু। একটা তাঁবুতে আম্মাজান থাকতেন, আর বাকি সব সদস্য গাদাগাদি করে থাকতো দ্বিতীয় তাঁবুটায়। সেই ভয়ঙ্কর বরফ আবৃত পাহাড় টপকে বাবর অবশেষে আফগানিস্তানে পা রাখল। সেখানকার সেনাপ্রধান তখন গায়ের জোরে ক্ষমতা দখল করে বসেছিল, আর জনগণ তার উপর চরম ক্ষিপ্ত ছিল। বাবরের আগমনের খবর পেয়ে স্থানীয় সৈন্যরা আস্তে আস্তে এসে বাবরের সাথে হাত মেলাতে শুরু করলো। ব্যাস, সহজেই কাবুলের দখল চলে এলো বাবরের হাতে। জীবনে এতবার হেরেছে যে বাবর এবার চরম ক্লান্ত। নতুন কোনো রক্তক্ষয়ী যুদ্ধ করার শক্তি আর তার ছিল না। তাই নতুন কোথাও হামলা না চালিয়ে আফগানিস্তানকে নিজের নতুন ঘর বানিয়ে শান্তিতে থাকা শুরু করলো সে। এত ঝড়ঝাপটার পর বাবর প্রথমবারের মতো একটু শান্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিলেন। হঠাৎ খবর এলো সেই পুরনো জল্লাদ শত্রু যে বাবরকে ঘর ছাড়া করেছিল, সে এবার আফগানিস্তান ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে আসছে। বাবর এবার চরম টেনশনে পড়ে গেল। এখন কি করবে সে? ঠিক তখনই সে দেখল দূর থেকে সৈন্যদের একটা দল এগিয়ে আসছে। কাছে আসতেই দেখা গেল দলটার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে। বাবর ভালো করে তাকিয়ে দেখে, আরে এ তো তারই বড় বোন। দীর্ঘ 10 বছর পর বোনকে চোখের সামনে দেখতে পাচ্ছে সে। চোখের পানিতে ভেসে গেল বাবর।